কাজ করার জন্য আপনাদের এনামুল না, আপনাদের নাজমুল সাহেবই আপনাদেরকে ফোর্স করবে, কারণ তাকে বলা হয়েছে যে প্রত্যেক স্টুডেন্ট যেন আর্নিং করতে পারে, এই জন্য তাদেরকে ক্যাপাবল করে তোলা আপনাদেরকে। সে নিজের থেকে আপনাদেরকে স্যার ফোর্স প্রুফ করবে। জি আমি একটা কথা বলতাম স্যার। এই যে জি স্যার ফাইবারে যে অ্যাকাউন্ট খোলার যে বিষয়টা, এখানে তো দেখা যাচ্ছে যে জি অনেকটা মানে এক্সাম দিতে হচ্ছে। তো এই ফাইবারের অ্যাকাউন্টটা কি আমাদের নিজ থেকে খুলতে হবে, না এই নাজমুল স্যার আমাদেরকে খুলে দেবে এরকম? আপনাদের জি অন্যান্য ব্যাচ গুলোতে যেটা ওয়েব ডিজাইন গ্রাফিক যেটা হয়, এটা হচ্ছে নাজমুল সাহেব আপনাদেরকে খুলে দিবেন। শুধু এইটাই না, মনে করেন আপনি একবারে নতুন, গোবিন্দ সাহেব নতুন অ্যাকাউন্ট খুলছেন, কাজ আমরা এখন জানি না, টুকটাক কেবল শিখছি প্রাইমারি, জাস্ট লিড জেনারেশনে। এখন এরকমও যদি হয় যে আপনি একটা কাজ পাইছেন আরো একটু আপডেট অ্যাডভান্স লেভেলের, সেই ক্ষেত্রে কি আপনি কাজটাকে ছেড়ে দিবেন? যে না, আপনি দ্রুত ওই সময় নাজমুল সাহেবের সাথে যোগাযোগ করবেন যে এই কাজটা আমি কিভাবে করতে পারি, সে আপনাকে সলিউশন দিবে। মানে সে কাজটা করে নিজে করে দিলেও আপনাকে কাজটা করাইবেন। এটা আমাকে শর্ট। আমাদের এলইডি, আচ্ছা আচ্ছা। যে আমাদের এলইডিবি থেকেই তাকে সরকারি ভাবেই এবং কোম্পানি থেকেই বলা আছে এটা, উনি আপনার সার্বক্ষণিক কাজের জন্য ওকে সে থাকবেন। এটা হচ্ছে নাজমুল সাহেবের ব্যাচ। ওকে, সেটা আমার সম্পূর্ণ দায়িত্ব। যদি নাজমুল সাহেব না থেকে অন্য কেউ আসে, যেই আসুক না কেন, ডিজিটাল মার্কেটিং এ তার দায়িত্বে থাকবে ব্যাচটি। আমি কি বুঝাতে পারলাম স্যার? জি। তো এই জন্য আমাদের যেটা করণীয়, আমাদের স্যার লার্নিংটা বুঝতে পেরেছি। প্রপারলি জানে শেখা যতটুকু আমরা পারতেছি এটা, প্লাস বিভিন্ন রিসোর্স থেকে আমাদের সাইড থেকে যেন কোনো গ্যাপ না থাকে। ঠিক আছে? তো আমরা গোবিন্দ সাহেব আপনার আপনার যে গিগ খুলছেন বা অ্যাকাউন্ট কিভাবে খুলছেন এই ব্যাপারে আমরা পরে, আমি সেশন শেষ করলে আমি আপনার কাছে ছেড়ে দিব, আপনি 15-20 মিনিট বা আপনাদের ভিতরে আপনি আলোচনা করেন, ওকে? ওকে। আমি আমার অংশটা আজকে একটু দ্রুত শেষ করবো। একটু ফ্র্যাঙ্কলি বলি, আমার ওই এক রিলেটিভ, উনি হসপিটালে, ওনাকে ব্লাড দিতে হবে। তো এই জন্য আমি ওনাকে, উনি আছে পিজিতে আছে আর কি, তো এই জন্য যেহেতু আজকে শিডিউল ক্লাস, এটা আমি তাদেরকে অফিসে জানাই নেই। তো যেহেতু ইউজুয়ালি আমরা 5টা বাজে, আমি তার একটু আগেই ছেড়ে দিব আর কি, 4টা বাজে ছেড়ে দিব আর কি। তো এরপরে আপনারা একটু ক্যারি করেন, জানি ওরা বুঝতে হবে, কেউ আসলে যেন কাভার দিতে পারেন আর কি। ধন্যবাদ। ঠিক আছে? আমি আমার সেশনটা, আমার যে মূল কথা বলার মাঝে আমি গ্যাপ নেব না, আমি একবার পুরোটা শেষ করি, মাঝে অল্প সময়, মানে আমি আমার সাইড থেকে পুরোটা শেষ করবো আর কি। ধন্যবাদ। ওকে স্যার, আমাকে তাহলে 1 মিনিট সময় দেন, আমি আমাদের এই, আমি ল্যাপটপ থেকে শেয়ার আসতেছি। আসসালামু আলাইকুম। আমি আজকে আসতে একটু দেরি করলাম, সরি। ওয়ালাইকুম আসসালাম, নো প্রবলেম, থ্যাংক ইউ।
ওকে স্যার, দেখা যাচ্ছে? জি জি স্যার স্যার, দেখা যাচ্ছে। আমি একটা স্ক্রিনশট নিয়ে দেখে নিই। Okay, আমরা 14 জন আছি। ওকে স্যার, থ্যাংক ইউ। দেখা যাচ্ছে? ওকে। তো আমাদের ক্লাসের শুরুতেই স্যার আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে an overview of freelancing market, people per hour, guru, Upwork, work rockers এবং ফ্রিল্যান্সার। তো এই নামগুলোর সাথে মোটামুটি আমরা কম বেশি পরিচিত, সবাই জানি একটা প্ল্যাটফর্ম। তো আমরা যে অ্যাকাউন্টই খুলি না কেন বা যেখানে আমরা কাজ করি না কেন, তো তার আগে আসলে পোর্টফোলিও কি জিনিস আমরা কি কেউ জানি? আসলে পোর্টফোলিও কি? জি স্যার। কাজের প্রমাণ। যেমন কাজের প্রমাণ। আরো কেউ? স্যার, আমরা যে কাজগুলো অ্যাকচুয়ালি করি সেটার একটা ডকুমেন্ট, যেটা দিয়ে আসলে আমরা বোঝাতে পারি যে হচ্ছে আমার একটা স্কিল আছে, সেটাই হচ্ছে পোর্টফোলিও স্যার। ওকে, থ্যাংক ইউ। আরো কেউ? জি ভাইয়া, পোর্টফোলিও মানে আমরা একই জিনিস মানে আমাদের যে মূলধনটা আছে সেটা এক জায়গায় বিনিয়োগ না করে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করা হচ্ছে পোর্টফোলিও। থ্যাংক ইউ। আলো? জি স্যার, জি। আমি আসলে কোশ্চেনটা শুনতে পাইনি, কারণ আমি এতক্ষণে আপনাদের কথা। ওকে, আমরা বলছিলাম যে আসলে পোর্টফোলিও কি। আমাদের আজকে ক্লাস যেহেতু পোর্টফোলিও নিয়ে, আসলে পোর্টফোলিও কি? কেবল শুনতে পাচ্ছি। কি বলবো, মানে আমি শুনতেই জি। পাইনি কিছু। আচ্ছা, গোবিন্দ সাহেব বলেন। ম্যাডাম যদি শুনতে পারেন তাহলে শেয়ার করেন, সমস্যা নেই। যে আমরা যে কিছু স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? গোবিন্দ সাহেব কথা বলেন। যে আমাদের কথা কি ক্লিয়ার? আপনি শুনতে পাচ্ছেন আমাদেরকে? জি, মানে হ্যালো আমরা আপু, আপনি কি শোনা যায় আমাদের কথা? স্যার, আপনি কি আসলে স্যার তার একটু মনে হয় নেটওয়ার্কে তার সমস্যা। ওকে, মানে পোর্টফোলিওটা এখানে স্যার বলেন। জি, নিহাল সাহেব বলেন। হ্যালো আপু, টেক্সটটা চেক করেন কাইন্ডলি। ওকে, আলো, আমরা যদি আপনার ভয়েস শুনতে পাই তখন আমরা শুনবো, সমস্যা নেই। জি। এটা হচ্ছে যে আমরা যে কিছু জানি তার কিছুটা নমুনা তাদেরকে দেখানো, যে হ্যাঁ আমি এই বিষয়ে আমি পারদর্শী। ওকে, এখানে পোর্টফোলিও আপনাদের সবার কথাই কিন্তু এক্স্যাক্টলি 100% ঠিক। তারপরে আমি একটু শেয়ার করি। পোর্টফোলিও বলতে স্যার, এখানে আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে আপু। আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? জি, আমি আপনাদের কথা শুনতে পাচ্ছি। ধন্যবাদ। দাদা, স্যার, পোর্টফোলিও সম্পর্কে আমি যেটা জানি সেটা হচ্ছে যে যে কোনো কাজের ক্ষেত্রে আমার যে অভিজ্ঞতাটা আছে সেটা তাদেরকে জানানো, এটা এক ধরনের পোর্টফোলিও। ওকে, থ্যাংক যদি ইউ। আমি বলো। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে পোর্টফোলিও বলতে যাই, তাহলে যে আমার আগের কাজের কি কি অভিজ্ঞতা আছে, আমি কি ধরনের কাজ করতে পারি, এটার যে একটা ওভারভিউ, সেটাই হচ্ছে আমার পোর্টফোলিও হচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আলো। ঠিক আছে, এখানে পোর্টফোলিও বলতে বোঝানো হয় যে একটা নিজের আইডেন্টিটি, নিজের সাইনবোর্ড। আবার আমরা যদি অন্যভাবেও বলি যে পোর্টফোলিও একটি দোকানের মতো।
আমরা যে একটি দোকানে যাই, উপরে লেখা থাকে সাইনবোর্ড যে কম্পিউটারের দোকান, তারপরে আমরা ভিতরে যাই তখন দেখি ঝুলানো থাকে মাউস, কিবোর্ড, আরো কম্পিউটার, ল্যাপটপ থাকে। তখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ, এটা কম্পিউটারের দোকান, এখান থেকে আমরা কিনবো। একজন বায়ার এত মাইল দূরে আপনাকে আমাকে কিভাবে চিনবে যে আমি একজন ফ্রিল্যান্সার? তো আমার দোকানের সাজানোর জন্য কিছু তো লাগবে, আমার দোকানটা আমি সাজাবো, যে এগুলো দেখে একজন মানুষ বুঝতে পারবে যে হ্যাঁ, এই দোকানে প্রোডাক্টটি আছে। এই সুন্দর করে শোকেস করা, সাজানো আপনার নিজের কিছু তথ্য বা ডাটা, এখানে পণ্য বলতে ডাটাগুলোকে বোঝানো হচ্ছে। এই সুন্দর করে সাজিয়ে রাখা, এটি হচ্ছে এখানে পোর্টফোলিও। এবং আপনাদের একটি পোর্টফোলিও মানে একটি সিভির মতো। এটা আপনাদের একটা সিভি, এটা আপনাদের একটা সন্তান, এটা আপনাদের একটা অ্যাসেট। যেমন যে ভদ্রলোকের বাড়ি আছে, তার 10 তলা একটা বিল্ডিং, তার এটা প্রতিষ্ঠানটা মালিক। আপনার এই পোর্টফোলিওর এই অ্যাকাউন্টটি হচ্ছে আপনার একটা সম্পত্তি, বাড়ির মালিক। কারণ বাড়িতে যেমন এটা নিয়ে ভাড়া পায়, আর আপনি এটা নিয়ে টাকা আর্ন করবেন। সো এটাকে সুন্দর করে সাজানোর জন্য কিছু কিছু বিষয় আমাদের জানা দরকার, যেটা মাশাআল্লাহ আপনারা অলরেডি অ্যাকাউন্ট খুলছেন। তো আমরা এখানে কিছু কিছু ব্যাপার বলবো, যেগুলো হলে একটা অ্যাকাউন্ট পরিপূর্ণভাবে অ্যাকাউন্ট দরকার এবং হতে পারে আগামীতে। পাশাপাশি দুইটা সাইড, আর একটা সাইড হচ্ছে অ্যাকাউন্ট খোলার পরে আমাদের সাইড থেকে করণীয় কি, আমরা কি করব অ্যাকাউন্টে, যে একজন বায়ার নক করলে আমরা কিভাবে তার সাথে কিভাবে শুরুটা করতে পারি, আমরা এই ব্যাপার নিয়ে কথা বলবো। এর পরে আমাদের যাদের আপনি অ্যাকাউন্ট আছে, আপনি নিজেরা একটু আলোচনা করবেন, এটা শুরুতে আজকে বলেছিলাম। তো বাই দ্য ওয়ে, প্রথমে আসি, আমি টিপস গুলো পরে শেয়ার করব, এখন শুধু ওভারভিউ গুলো যাব, স্যাম্পল গুলোতে যাব। এখানে প্রথমে যে কোনো পোর্টফোলিওর ক্ষেত্রে সবসময় আমরা একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে টাইটেল। টাইটেল বা নাম, হেডলাইন, এটা বড় বিশাল একটা প্রভাবের বিষয়। কিন্তু দেখবেন যে নামটি অনেক বড় হলে যে কাস্টমার পছন্দ করবে, এটা কিন্তু ঠিক না। আবার আপনার লাইনটা, অর্থাৎ হেডলাইনটা বা টাইটেলটা এরকম হবে যেটা তথ্য, মানে মেসেজ থাকবে। আমরা নিজে অন্য একটা কপি করে দিয়ে দিলাম টাইটেল, না, আপনার টাইটেলটি ইউনিক এবং অন্যদের থেকে যেন ডিফারেন্ট হয়। সব সময় আমরা এই ডিজিটাল মার্কেটিং কাজ করতে এসে বিভিন্ন ব্লগ তৈরি করবেন, আপনারা বিভিন্ন লেখালেখি করবেন, কাস্টমারের জন্য রিপ্লাই দিবেন, বিভিন্ন কোম্পানির ডিজিটাল মার্কেটিং এর দায়িত্ব নিলে আপনারা তাদের রেসপন্স করবেন। সেই ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় যে মেসেজ গুলো বা টাইটেল গুলো আমরা যেখানে ইউজ করি না কেন, টাইটেল সবসময় চিন্তা করবেন অল্প কথায় সেটা যেন খুবই ইনফরমেটিভ হয়, সুনির্দিষ্ট হয়। আর নতুন যারা এই জগতে, তাদেরকে কাজ পাওয়ার ক্ষেত্রে এক্সপিরিয়েন্স একটা বড় ব্যাপার। কারণ এক্সপিরিয়েন্স ফ্রিল্যান্সারের ক্ষেত্রে নতুন যারা থাকেন, তাদেরকে যদি বায়ার মনে করে যে লোক নতুন, তখন সে তার প্রতি আস্থাটা বেশি পায় না। এই জন্য আমরা এখানে যে ট্রেনিংটি নিচ্ছি, এটাও এক্সপিরিয়েন্স হিসেবে কাউন্ট করব। অথবা আমরা যদি প্রয়োজনের তাগিদে অন্য যে কোনো 2 থেকে 3 কোম্পানির কিছু মানে মার্কেটিং করব, ডিজিটাল মার্কেটিং দায়িত্ব নিব, টাকা কম হোক বা টাকা নাই হোক, আমি আমার স্বার্থে, ফ্রিল্যান্সিং এর স্বার্থে যেন আমরা বলতে পারি হ্যাঁ। কারণ কাস্টমার এই কথাগুলো বলবে, বায়াররা, যে আপনি কি কোনো কাজ করছেন, আপনার কি এক্সিস্টিং কোনো কাস্টমার আছে, আপনি কি কাজ করতেছেন, তখন যেন বলতে পারেন যে হ্যাঁ, আমরা এই প্রতিষ্ঠানে আমি ডিজিটাল মার্কেটিং এই সাইটটা পুরোটা দেখতেছি, এইভাবে দেখতেছি। এবং আপনি যদি জেনুইন ভাবে সে কাজও করেন, দেখবেন মুখ দিয়ে বের হবে, তখন বায়াররা অনেক বেশি সন্তুষ্ট হয়। সো এই এক্সপিরিয়েন্স একটা বড় ব্যাপার এখানে। টাইটেল, এক্সপিরিয়েন্স আর ইউর স্পেশালিটি, কোন বিষয়ে আপনি এক্সপার্ট।
ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো আইটেম আছে, বাট আপনি স্পেশালি যদি কোশ্চেন করে যে আপনি কোন বিষয়ে দক্ষ, তখন যেন আপনি স্কিল গুলো বলতে পারেন এখানে। এর পাশাপাশি আরো কিছু বিষয় আছে, ভ্যালু, ব্যাকগ্রাউন্ড, এক্সপিরিয়েন্স, কোয়ালিফিকেশন, টেকনিক্যাল স্কিলস, তারপরে আপনার টাইটেল, সিনিয়র গ্রাফিক্স বা ডিজাইনার কি, ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন দ্য কোন ফিল্ডে আছেন, কোন বিষয়ে এক্সপার্ট, টেকনিক্যাল স্কিল বা ইন্ডাস্ট্রি এক্সপার্টিস নাকি, এটা যতগুলো আপনি আছে লিঙ্কস অফ স্যাম্পল ওয়ার্ক, কোনো কাজ করছেন কিনা, এগুলো বড় বড় প্রজেক্টে আপনি কিন্তু চাইতে পারেন। যে কোনো এখানে যতগুলো আইটেম দেখলেন চাইতে পারেন। যে কথা হলো গোবিন্দ সাহেবকে বললো যে গোবিন্দ সাহেব, আপনি কি কোনো টেকনিক্যাল স্কিল আছে বা ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্টিস কোনো কিছু আছে, তাহলে আপনি শেয়ার করবেন, তখন কিন্তু আপনাকে শেয়ার করার প্রয়োজন হতে পারে বড় প্রজেক্টে। তো আমাদের লার্নিং হচ্ছে আমাদের পোর্টফোলিওর জন্য এই বিষয়গুলো আমাদের রাখতে পারে আর কি। এখন একটা পোর্টফোলিও সাজানোর জন্য আমি জানি সাজাইছেন, তারপরে একটু বলি। প্রথমে আপওয়ার্ক, আমি কথা বলবো আপওয়ার্ক নিয়ে, একটু বলে রাখি আপওয়ার্ক একটু প্রিমিয়াম আর কি। আপওয়ার্কের টাকাটা একটু বেশি পাওয়া যায় এবং এখানে অনেক কোয়ালিফাইড করে এখানে নেওয়া হয়। এখানে সবাই মানে বলেন একটু ধনী, যারা অ্যাডভান্স লেভেল বা প্রিমিয়াম, তারা কিন্তু এই আপওয়ার্কটাকে বেশি পছন্দ করে। আর নতুনদের জন্য ফ্রিল্যান্সারটা অনেক বেশি জনপ্রিয়। এখানে সিলেক্ট আ প্রোফাইল ফটো, একটা ফটো যখন আপনি নেবেন, ক্লায়েন্টস ওয়ান্টস টু ফিল they can trust a freelancer before they engage them for a project. Keep these tips in mind when selecting your perfect profile picture. একটা প্রোফাইল পিকচার একটা সেট করার ক্ষেত্রে বিশাল ভ্যালু ক্রিয়েট করে। এখানে দেখেন ফাইন্ড ইউর বেস্ট লাইট, সুন্দর লাইট থাকতে হবে, ব্যাকগ্রাউন্ড একটা বড় ব্যাপার ছবির, এটার দিকে লক্ষ্য রাখবেন। তারপর হচ্ছে আপনার ফোকাস, ফেজের উপর যেন ফোকাস করে। তারপরে গেট রেডি ফর দ্য ফটোশুট, এবং আপনি যে শুটটা করবেন আপনি আসলে রেডি কিনা সেই ব্যাপারে কিন্তু একটু লক্ষ্য রাখবেন। এখানে যেমন এখানে একই ব্যক্তির দুইটা করে ছবি আছে, একটাকে রিজেক্ট আর একটা অ্যাকসেপ্ট করা হয়েছে। বলেন একজনে কেন অ্যাকসেপ্ট করা হলো, কেন রিজেক্ট? একটাতে দেখাচ্ছে তার ফোকাসটা অন্যদিকে, আর একটাতে দেখাচ্ছে যে তার ফোকাসটা মানে ঠিক দিকে। ওকে, আরো আরো কোনো তথ্য? আমরা প্রথম পিকে দেখতে পাচ্ছি যে সে অন্যদিকে তাকিয়েছে, ব্যাকগ্রাউন্ড লাইটটা তার পরে নেই। দ্বিতীয় পিকটা তার পুরো ফেজের উপরে স্মাইলিং ফেস। দ্বিতীয় পিকে হাতা ভাঁজ করা, পিছনে ব্যাকগ্রাউন্ডে যে বিল্ডিং দেখা যাচ্ছে। পরেরটা কিন্তু স্মাইলিং বা হাতা ভাঁজ এগুলো দেখা ছেড়ে দিচ্ছে। পরেরটা ব্যাকগ্রাউন্ডে দেখেন এখানে তার অফিসের অনেক কিছু দেখা যাচ্ছে। পরেরটা খুব স্মাইলিং ফেস কাছ থেকে, ওটা চশমা, ঘোড়া এগুলো নিয়ে। বাট পরেরটা তারই পিকচার, বাট সেটাকে কিন্তু এই খুব স্মাইলিং ফেস। তো ছবি একটা বড় প্রভাব ফেলে। যখন একজন বাইরের দিক থেকে দেখতে 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 হঠাৎ করে যখন ছবির প্রতি নজর আসে আগে, এর জন্য ছবিটা খুব প্রফেশনাল, এইগুলো মেনটেন করে দিবেন। আবার জামাই জামাই যেন না হয়, হাস্যোজ্জ্বল, বেশিও ফর্মাল না আবার বেশিও এরকম না, মানে মাঝামাঝি একটু হাস্যোজ্জ্বল দিবেন। দেখবেন যে মানুষের একটা পজিটিভ, যে প্রাণবন্ত মানুষ। তো বলেন তো, মেয়েদের ফেসবুকে লাইক বেশি আসে নাকি ছেলেদের ফেসবুক লাইক বেশি আসে? বলেন। মেয়েদেরও আসে স্যার, ছেলেদেরও আসে, বাট মেয়েদের একটু আর বেশি আসে। মেয়েদের কিন্তু একটু বেশি আসে লাইক, এবং সেটা যদি সুন্দর সাজুগুজু করে দেওয়াই যায় ছবি, তাহলে তো বুঝতে পারছেন কথাই নাই। মাশাআল্লাহ অনেক লাইক আসে। এই আমাদের এর আগের ব্যাচে সেলিম সাহেব নামে এক ভদ্রলোক ছিল, উনি চুয়াডাঙ্গার। উনি মনে হয় কোন জায়গায় জানি ডিজিটাল মার্কেটিং এর কোর্স করছে। ভাই আমার প্রায় 26 থেকে 27টা আইডি। তো আমি তো নিজের নামে তো আইডি আছেই,
আমি পাকিস্তানি একটা সুন্দর মেয়ে নিয়ে ছবি নিয়ে তার নামে একটা আইডি খুলছিলাম। সেই আইডিতে ভাই এত রিকোয়েস্ট আসতো আমার, এবং রাত 11টার পরে বিভিন্ন জায়গায় কল, আমাকে আমার সাথে প্রেম করতে চায়, আমাকে মানে অনেক গল্প, হাসতে হাসতে আমরা নাই। তো এর মানে আমি বলতে চাচ্ছি যে ছবি একটা বড় ব্যাপার, দেখেন সাইকোলজি। তো ছবি আমরা যখন সেট করব তখন এই জিনিসটা আমাদের লার্নিং এটি আমাদের প্রোফাইল পিকচারের ছবিটা যেন খুবই এরকম স্টাইলের হয় যেটা অ্যাকসেপ্টেবল। যেমন আমাদের এখানে যারা আছি, আমার ছবি বাদে, আমি ফ্রিল্যান্সার না, আমার বাদে কোন কোন ছবিটা বলেন আপনারাই বলেন শুনি। যেমন নিহালের ছবির পিছনের ব্যাকগ্রাউন্ড ভালো না, এটা প্রোফাইলে দেওয়ার মতো না। গোবিন্দ সাহেবের ছবি অস্পষ্ট, এটাও দেওয়ার মতো না। দীপ রায়, এটা চশমা দেওয়া যাবে না। তারপরে গেঞ্জি কলার ছাড়া, এটাও দেওয়া যাবে না। জিশান, ব্যাকগ্রাউন্ড ভালো না। ওহিদুজ্জামান ছবি নাই, শাহিন ছবি নাই। মিশাল দাঁড়িয়ে আছে, চেহারা লাইট নেই। ওয়াহিদুল ইসলাম একটু ঘোরার দরকার ছিল, লাইট ছিল, বাট তাও টি শার্ট পরা। রাশেদুল ইসলাম সেম, চশমা বাদ দিতে হবে, ব্যাকগ্রাউন্ড ভালো না। রাশেদ আল মামুন পিছনের ব্যাকগ্রাউন্ড ভালো না, বাট ছবি সুন্দর ছিল। হ্যাঁ, জিশান এখন যেটা দিচ্ছেন এটা দেওয়া যেতে পারে। আমাদের আলো ম্যাডামের লাইটটা পুরো চেহারার উপরে পড়তে হবে, পিছনে গাছপালা দরকার নেই। ওকে, এটা জাস্ট আমরা আমাদের লার্নিং এখানে এটাই, ছবি সেট করার ক্ষেত্রে যেন আমরা এই ছবি বিষয়গুলো লক্ষ্য রাখি। জি স্যার, অবশ্যই। এরপরে হাইলাইট ইউর এক্সপার্টিস। আপনি কোন কাজে আপনি এক্সপার্ট, এটা একটু হাইলাইট করা। যেমন হাইলাইট ইউর এক্সপার্টিস, কামিং আপ উইথ টাইটেল মে সিম্পল। যেমন এই দেখেন, অনেকে আছে স্কিল এক্সপার্টিস অনেকগুলো দিয়ে দেয়, এটাও না, আমরা খুব সিম্পল ভাবে এটা দিবে। এখানে যেমন দেখেন, একজনে পড়বেন, একজনে পড়েন, দুইটা নাম আছে। এটা হচ্ছে স্যার আপার প্রোফাইল রাইটিং টিপস, হাইলাইট ইউর এক্সপার্টিস। প্রথম জনের নাম হচ্ছে ক্যাটসি, ডাটা সায়েন্টিস্ট, কন্টেন্ট রাইটিং, হোয়াইট পেপার্স, ব্লগস, এডিটিং। আই এম এ প্রফেশনাল ফ্রিল্যান্সার, ডাটা সায়েন্টিস্ট, কন্টেন্ট রাইটার, টেকনিক্যাল রাইটার। দ্বিতীয় জনেরটা হচ্ছে ফেডটি, ম্যাক্সিমাইজ ইউর বিজনেস উইথ মডার্ন iOS সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। ওকে ওকে, এখানে দেখেন একজন ব্যক্তি, দুইজন ব্যক্তি, উপরের জন সে বলতে যাচ্ছে আমি ডাটা সায়েন্টিস্ট, কন্টেস্ট রাইটিং, হোয়াইট পেপার, ব্লগ, এডিটিং, এগুলো আমি পারফেক্ট বা আমি এগুলো এক্সপার্ট। নিচের জন সে কিন্তু কিছু বলে নাই, সে শুধু বলছে আমি iOS এর সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মানে এই রিলেটেড সব জানি। তো এখানে বলা হচ্ছে আপনারা যখন স্কিল বা এক্সপার্টিসটা সাজাবেন সেই সময় সিম্পল রাখার চেষ্টা করবেন। আপনি মনে করেন আপনি নিজেরাই ফেসবুক যখন চালান, একটা জিনিস লক্ষ্য রাখবেন, অনেক বেশি পড়া, এগুলা কি পড়েন আপনারা লেখা? আমি তো পার্সোনালি মানে অনেক লেখা আছে না কবিতা স্টাইলের, মানে এগুলো কিন্তু পড়ে না মানুষ এত বেশি। অল্প লেখা, বেশি লেখা থাকলে মানে পড়ার যে একটা ধৈর্য, ওটা মানুষ থাকে না। হ্যাঁ, অল্প লেখা হলে কিন্তু মন চায় পড়তে, এবং সেটা লুক্রেটিভ, আকর্ষণীয় হলে ওগুলো মানুষ পড়ে। আমাদের জন্য যারা আমরা যখন স্কিল গুলো সাজাবো সেখানে কিন্তু যেন এই ব্যাপারটা থাকে যে সিম্পল, বাট স্কিল গুলো যেন বুঝতে পারে। আমার এই মুহূর্তে একটা
মেহেরপুরে একটা ছেলের কথা মনে পড়লো, ও একজন ফ্রিল্যান্সার, মাশাআল্লাহ অনেক টাকা ইনকাম করে। ও শুধু কি বানায় জানেন? ও শুধু ভিজিটিং কার্ড বানায়। ও একটা বিষয়ে এক্সপার্ট, ভিজিটিং কার্ড এক্সপার্ট। যে কোনো ধরনের ভিজিটিং কার্ড ও বানায় দিতে পারে এবং সেই দক্ষ। এবং ও দেখাইলো আর সে অনেক বছর থেকে, মানে 5-7 বছর আগের থেকে ফ্রিল্যান্সিং করে। ও দেখাইলো প্রচুর কাজ, ওর রেটিং অনেক বেশি। ও প্রতিনিয়ত কাজ, মানে ও স্টিল দেখালো যে স্যার দেখেন এখনো 2 থেকে 3টা কাজ পড়ে আছে, আমি করতে পারতেছি না, এত লোড আমার। ও মানুষদের করায়, ও আরো 2 থেকে 3 জন ফ্রিল্যান্সারকে দিয়ে কাজ করাই নেয়। ও তাদেরকে টাকা দিয়ে দেয় আর কি। তো এর মানে হচ্ছে যে এই ফ্রিল্যান্সিং এ অনেকগুলো স্কিল দিয়েও কেউ কাজ পায় না, আবার একটা স্কিল দিয়ে অনেক কাজ করতেছে। সকালে একটা ছেলে ওখানে কথা বললেন আজকে আপনাদের সকালে বোর্ডের ব্যাচে, ওর নাম ছিল কি ছিল, ও আর চালডাল.কম এ জব করে। চালডাল.কম এ জব করে। ওর এক পরিচিত বন্ধু বললো যে ভাই আমি আমাদের ব্যাচে এর আগে একটা কোর্স করছি আমি, সেখানে সেই ব্যাচে 3 থেকে 4 জন আছে ভাই, তাদের ইনকাম প্রায় 1-1.5 লাখ টাকার উপরে ফ্রিল্যান্সিং করে। বাট আবার অনেকে আছে, যেমন আমি তাদের কাছে হেল্প গেলে তারা করেন। এটা অন্য একটা প্রসঙ্গে কথা বলছে। তো ভাই এর মানে হচ্ছে যে আপনি যখন একজন ফ্রিল্যান্সিং এর মানে উঠবেন, কাজ হবেন, এই জন্য স্পেসিফিক ভাবে স্কিল গুলোকে আইডেন্টিফাই করা, আপনি কোন বিষয়ে আপনি এক্সপার্ট। একজন আপনার ডিজিটাল মার্কেটিং এ তো অনেকগুলো বিষয় আছে, সবগুলো জানেন, দ্যাটস গ্রেট। স্পেশাল কোনো বিষয় আপনি প্রাধান্য দেওয়া, এটা আপনারা এক্সপার্টিসটা সাজানোর ক্ষেত্রে একটু লক্ষ্য রাখবেন। এরপর হচ্ছে আপনাদের পরবর্তী আরেকটি পার্ট, সেটা হচ্ছে এটা অনেক সময় ইসে লাগে, এই বড় বড় প্রজেক্টে লাগে। প্রজেক্ট হচ্ছে আজকে হয়তো বা সিঙ্গেল টুকটাক কাজ পান, মানে একটা সময় অনেক বেশি বেশি কাজ পাবেন। তখন ওই ধরনের প্রতিষ্ঠান আপনাদের কাছ থেকে অনেক কিছু চাইতে পারে, যে গোবিন্দ সাহেব আপনার সার্টিফিকেট আছে কিনা, আপনার কাস্টমার ওভারভিউ আছে কিনা, আপনি কোন কোন জায়গায় কাজ করছে তার স্যাম্পল আমাকে দেন, অথবা আপনার প্ল্যান গুলো কিভাবে কাজ করবেন সেই প্ল্যান দেন, আপনার প্রপোজাল দেন, অনেক কিছু সে চাইতে পারে, তার রাইটও আছে। এখানে বলা হচ্ছে একটি কাস্টমার ওভারভিউ রাখবেন। ওভারভিউ বলতে কি বোঝায়, যে আমি কাজ করছি এক জায়গায়, তার একটা ওভারভিউ আমি রেখে দিলাম। যেমন আপনি এর আগের এই নাজমুল সাহেবের ব্যাচ, আগে একটা ব্যাচ আমি করাইছি ডিজিটাল মার্কেটিং এর, না ডিজিটাল ওয়েব ডিজাইনের। সেখানে একটা ছেলে ছিল, ও ফ্রিল্যান্সার, টুকটাক কাজ, মানে 4-5টা কাজ পাইছে এরকম আর কি। মামুন নামে একটা ছেলে ছিল, আল মামুন। ও একটু, ও মানে কুয়েটে রাজশাহী ইউনিভার্সিটির জন্য। ও বললো যে ভাইয়া আমি মাঝের ফ্রিল্যান্সিং এ প্রচুর সময় দিয়েছিলাম, পরে মাঝে 1 বছর আমার পার্সোনাল কিছু প্রবলেমের কারণে আমি ফ্রিল্যান্সিং থেকে সম্পূর্ণ বেরিয়ে গেছিলাম। আমি মেন্টালি ভাবে সিক ছিলাম, আমি আর কাজ করতে পারিনি। করোনা যখন শুরু হলো তখন থেকে আমি আবার ফ্রিল্যান্সিং শুরু করছি। তো আগে আমার স্কিল ছিল, এখন আবার নতুন করে আমি কাজ পাচ্ছি। তো এই সেকেন্ড ক্লাসটা যেটা হচ্ছে পোর্টফোলিও, আমি ওকে দিয়ে অনেক কথা বলাইছিলাম, অনেক সুন্দর করে কথা বলছি। তো এর এর মানে হচ্ছে কি, যে আপনি যখন কাজ করবেন, একজন বায়ার, সরি মামুন যে কথাটি বলছিলেন যে ভাইয়া আমি, এক বায়ার আমাকে নক করে, কোন দেশে যেন, সে আমাকে জানতে চাইছে আপনি কি এর আগে কখনো কাজ করছেন। তো আমি না ভাই সত্যি সেই সময় কোনো কাজ করিনি, ওনাকে সত্য কথা বলছি। উনি আমাকে কাজটা করে দেয়নি। কাইন্ডলি তাহলে তো আপনার, আমার একটু অ্যাডভান্স দরকার। তো পরে আমি একটা সময় চিন্তা করলাম, তো আমি যদি পরবর্তী কাজেই প্রশ্ন সবাই করে, তাহলে আমি কিভাবে অ্যান্সার দিব। তার চেয়েও চিন্তা করছে, ও যে স্কুলে লেখাপড়া করতো সেই স্কুলে যোগাযোগ করছে যে স্যার আপনাদের তো ওয়েবসাইট নাই, আমি শুধু ডোমেইন খরচটা আপনি দিন, আর কোনো টাকা দেওয়া লাগবে না, এই কয় টাকায় আমি আপনাদেরকে ওয়েবসাইটটা করে দিচ্ছি। তারা বলছে তাহলে তো ভালো হয়, করে দাও। তো ওই ওয়েবসাইটটাও করে দিচ্ছে। এরপরে ও কি রক্তদান কর্মসূচি যেন, তাই সেই কাজটাও করে দিচ্ছে। করে ও আর পোর্টফোলিওতে বা ওর যেই জায়গাগুলোতে মেনশন করছে, ওর ডেসক্রিপশনে, কভার লেটারে ও মেনশন করছে যে এই প্রতিষ্ঠানে আমি কাজ করছি।
তো পরবর্তীও বললো যে ভাইয়া, পরবর্তীতে যখন বায়ারা নক করতো, তারা জিজ্ঞেস না করলো, আমি বলতাম যে হ্যাঁ আমার এই বিষয়ে 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে, আমি এই স্কুলে এই প্রতিষ্ঠানে কাজ করছি, ইন্টারন্যাশনাল স্কুলের এই রক্তদান কর্মসূচি এখানে কাজ করছি, মানে এগুলো বলতো। এর মানে হচ্ছে যে একটা কাস্টমার ওভারভিউ রাখতে হবে নিজের তাগিদে, প্রয়োজন না হলে আমি আমার কাছে রেখে দিব। পোর্টফোলিওতে আপওয়ার্ক হলে লাগবে, এখানে অপশন আছে, অথবা ফ্রিল্যান্সার অনুযায়ী নাও থাকতে পারে, বাট এইটাও দরকার হতে পারে। একজনে পড়েন কি লাগছে দেখেন, ওভারভিউটার ভাষাটা কেমন হয়। নিহাল পড়েন। জি স্যার। Maximize your business with modern iOS software engineering. Fred was a true asset to us, providing advanced coding skills from years of experience. As a software engineer, we highly recommended him for any project, simple or complex. His courtesy, experience, and skill set are a blessing. Geoff এটা কোম্পানির নাম আর কি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। অফ ওপেন ড্রাইভ, এটা হচ্ছে আইএনসি, শর্ট ফর্ম আই ডোন্ট নো। I enjoyed working with Fred on some very specific projects that required some creative thinking and high throughput. I found it Okay. Fred to be a very pleasant and diligent worker, and Okay. I think he would be good. ওকে, এটা এখানে দেওয়ার মানে হচ্ছে যখন একজন বায়ার, নতুন বায়ার দেখবে যে একটা বড় কোম্পানি আর একটা কোম্পানি যে আপনার সম্পর্কে, নিহার সম্পর্কে তার এই বক্তব্য, তখন কিন্তু অটোমেটিক ভাবে ওই যে বিশ্বাসের জায়গাটা একটু পোক্ত হয়। হ্যাঁ, যে ছেলে সত্যি কাজ করতে পারে বা তার ক্যাপাবল, এটা জানানো আসলে অ্যাডভার্টাইজ করা আর কি। তো আমরা এই ওভারভিউটা আমাদের অনেক সময় প্রয়োজন হতে পারে। এরপরে একটা বিষয় হচ্ছে আপনাদের বেস্ট ফিচার ইউর বেস্ট ওয়ার্ক। আমরা জানি যে আমরা বাজারে শিখেছিলাম আমাদের সবকিছু হচ্ছে পটেনশিয়াল কাস্টমারের জন্য, আগামী দিনে যারা হবে। এখানে নিচের পয়েন্টটি আপনারা দেখবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ, যে চুজ পিসেস দ্যাট রিফ্লেক্ট ইউর নিস এন্ড হেল্প প্রুভ ইউর স্পেশালাইজেশন। নিস মানে উপযুক্ত, আর দক্ষতা। এখন আপনি, আমি এই কথাটা প্রায় বলে থাকি যে there are four types of market all over the world. সারা বিশ্বে 4 ধরনের বাজার আছে বা মার্কেট আছে। এটা এক নম্বর হচ্ছে মার্কেট লিডার, মার্কেট চ্যালেঞ্জার, মার্কেট ফলোয়ার আর মার্কেট নিচার। তো যেমন আমরা একটা এক্সাম্পল দেই, যে মনে করেন ইউনিলিভারের লাক্স সাবান। এই ইউনিলিভারের লাক্স সাবান বাংলাদেশে মার্কেট লিডার সাবানের জগতে বাংলাদেশে। এখন মার্কেট চ্যালেঞ্জার মনে করেন হচ্ছে আমাদের বাংলাদেশি স্কয়ার গ্রুপের মেরিল। তারা চিন্তা করে যে ইউনিলিভার কি সাবান নিয়ে আসলো, তাদের ফ্লেভার কিরকম, পরিমাণে কতটুকু, খাবার নতুন কি নিয়ে আসলো, কাকে দিয়ে অ্যাড দেওয়া হইলো, বা এর সাথে কি কি ফিচার যোগ করছে, সবকিছু অ্যানালাইসিস তারা করবে। করার পরে কিন্তু মেরিল স্কয়ারের মেরিল তারা বাজারে একটি সাবান নিয়ে আসবে, বাজারের কথা চিন্তা করে। এটা হচ্ছে মার্কেট চ্যালেঞ্জার মেরিল। মার্কেট ফলোয়ার যেমন মনে করেন আবুল খায়েরের কেয়া, কোহিনুর কেমিক্যাল কোম্পানি তিব্বত, তারা কি করবে, তারা আবার ওই ইউনিলিভারকে ফলো করবে, আবার স্কয়ারকেও ফলো করবে, যে তারা কি করে। এরপরে তারা তাদের কাস্টমারের কথা বিবেচনা করে তারা একটা সাবান বাজার নিয়ে আসে। আর নিচার যারা, 4 নাম্বার নিচার, এই ধরনের মার্কেট গুলো কোনো প্রতিযোগিতা যায় না, কাউকে ফলো করে না।
তারা ছোট, তারা নিজেদের মতো করে চেষ্টা করে বাজারে একটা জায়গা পোক্ত করতে। যেমন আমরা বাংলাদেশের ডেটল বলতে পারি, তারপরে স্যাভলন বলতে পারি। এরা এখন এটা আপনাদের বলার উদ্দেশ্য হচ্ছে, ভাই আপনারা যারা এই জগতে কাজ করবেন সরাসরি অন্যেরটা কপি করবেন না। নিজের যে স্পেশালাইজেশন, নিজের যে দক্ষতা, আপনি যে একটু ভিন্ন, এটা যেন বুঝতে পারে। অন্যেরটা সরাসরি কপি করে আপনি দিয়ে দিলেন, এখানে কিন্তু এই কাজ করে কপি করে বেশি দূর আগানো যায় না। বা নিজের যে স্পেশালাইজেশন, নিজের যে স্কিল, দক্ষতা, এটা কিন্তু যদি শো করা যায়, করতে পারেন, তাহলে একদিন একবার আপনার পুরস্কৃত হবে। আমি মেসেজটি দিয়ে থাকি যে নিজের যে স্কিল সেটাকে প্রপারলি কাজে লাগাবে। এখানে যেমন এই যে স্যাম্পল পোর্টফোলিওতে নিজের ওই ভদ্রলোকের কিছু কাজ সে নিজে করছে, সেটা স্যাম্পল দিচ্ছে। তো আপনাদের এরকম নিজের কিছু কাজ করবেন, তার কিছু স্যাম্পল থাকবে যে আমি এই কাজ জানি, এই কাজ পারি, যেন বাইরদেরকে বুঝাইতে পারেন যে হ্যাঁ, এবং সেটা যেন অন্য এটা কপি না হয়, মানে নিজের যেন থাকে। এই বিষয়ে আমরা একটু লক্ষ্য রাখবো। এরপরে সার্টিফিকেশন, লিস্ট ইউর সার্টিফিকেশন, যে আপনি যে পোর্টফোলিও সাজাবেন আপওয়ার্কে বা যেখানে হোক না কেন, বা নিজের জন্য হোক, একটা সার্টিফিকেট রাখতে হবে। সার্টিফিকেট রাখা মানে হচ্ছে যে বায়াররা বিশ্বাস করবে, হ্যাঁ আমি গ্রাফিক ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং এই প্রতিষ্ঠান থেকে এটা করছি বা এই প্রতিষ্ঠান থেকে করছি। এটা অনেক সময় চাইতে পারে বা প্রয়োজন মনে করতে পারে আপনি দেখাই জন্য একটা সার্টিফিকেট আমরা যোগ করব। এই সার্টিফিকেটটি আপনি চাইলে আইসিটি মিনিস্ট্রি থেকে আপনারা পাইবেন, এটা হইতে পারে, অথবা অনলাইনের মাধ্যমে সার্টিফিকেট গুলো করা যায়। তো এটা একটু পড়ে দেখতে পারেন। নিহার সাহেব আপনি পড়েন, দেখেন সার্টিফিকেটের ভাষাগুলো সাধারণত কেমন হয়। Okay, sir. Verified by Upwork, HubSpot. The bearer of these certificates is hereby deemed fully capable and skilled in inbound methodology. He or she has been tested on best practices and is capable of applying them to attract strangers, to convert visitors, to close leads, and to delight customers. Certification is active for 2 years after month issued. ওকে, এরকম অনলাইনে বিভিন্ন সার্টিফিকেট পাবেন, আপনি একটু রেখে দিবেন নিজের জন্যই, নিজেকে আরো বেশি নিখুঁত রাখার জন্য বা মার্কেটে নিজের অবস্থানের জন্য আপনি নিজের জন্য আপনি এরকম একটা সার্টিফিকেটও রেখে দিবেন। এটা আমরা বলে থাকি। আপওয়ার্কের জন্য হোক বা অন্য অন্য অ্যাকাউন্টে যদি প্রয়োজন হয় ভালো, না হলে আপনি নিজের জন্য হলে এটা রেখে দিবেন। এরপরে বলা হয়েছে আপনার পরবর্তীতে যে ছোট করি, এমপ্লয়মেন্ট হিস্টোরি। আমরা আবারও বলছি যে ফ্রিল্যান্সিং এর জন্য, ফ্রিল্যান্সার নতুনদের জন্য এক্সপিরিয়েন্স ছাড়া কিন্তু কাজ পাওয়া সো টাফ, কাজ পাওয়া যায় না। এখন সত্য হোক, ভালো মিথ্যা হল, মিথ্যা বলবো না, কিছু একটা দেখাইতে হবে, ওই যে জোর করে বানাই নিতে হবে এক্সপিরিয়েন্স। এই জন্য এক্সপিরিয়েন্সও এখানে মেনশন করতে হবে। সেখানে আমরা একটা স্যাম্পল দিচ্ছি, দেখতে পারেন যে আপনার ডেজিগনেশন দিবেন, তারপরে কোম্পানির নাম, কোন সময় থেকে কোন সময় কাজ করছেন এবং আপনার ডিউটি। এবং এখানে একটা কোম্পানি না, ভালো হলে আর 2টা কোম্পানি দেখাবে, আমি আরেকটা জায়গায় কাজ করছি। কোম্পানির নাম, আপনার দায়িত্ব মানে ডেজিগনেশন, দেন কোম্পানির নাম, এরপরে টাইম, কোন সময় থেকে কোন সময় কাজ করছেন, এটাও বুঝাবেন। এর মানে ওই ভদ্রলোকটা বুঝবে যে এই ছেলে বা মেয়ে সে এই বিষয়ে কাজ করে আসছে, মানে আপনার সম্পর্কে আরো তার ধারণাটা পরিষ্কার হবে। এবং এর পাশাপাশি আরো যেমন আদার্স এক্সপিরিয়েন্স, এইটাও দিবেন। এবং এমপ্লয়মেন্ট হিস্টোরি যেটা হচ্ছে তার থেকে একটু অন্য দিকে মুভ করে দিবেন। যেমন
যদি আপনারা দিয়ে থাকেন এমপ্লয়মেন্ট হিস্টোরিতে ডিজিটাল মার্কেটিং এর আপনারা লিড জেনারেশন বা কি আপনারা যেগুলো করেন, বাট আরেকটি কাজ দিবেন যেটা থেকে একটু দূরে হোক, বাট আপনার সাথে যায় যে হ্যাঁ আমি এই কাজও জানি। এখানে একটা গল্প আমি বলি। একটি ছেলে ছিল এর আগের ব্যাচে, খুবই ট্যালেন্ট ছেলে ছিল। তো ও বললো যে ভাইয়া আমি একটা জিনিস চিন্তা করি, আমরা যে ওয়েব ডিজাইনের যে আমরা যেই ওয়েব ডিজাইনের যে টেকনোলজি শিখতেছি, এটা একটা সময় কিন্তু ভাই নাও থাকতে পারে, পরিবর্তন হয়ে যেতে পারে। আপনার ডিজিটাল মার্কেটিং এ এখন যে সিস্টেমে যে নিয়মগুলো শিখতেছেন এটা পরিবর্তন হয়ে যেতে পারে সময়ের তাগিদে। আমি গতকাল আপনাদের বলছি কিনা জানি না, যে একটা গল্প বললো যে উপরে হেলিকপ্টারে এক সময় হেলিকপ্টার চালাইতো, তারপর একজনের ক্যামেরাম্যান ছিল, তারপর নিচে ছবি তুলতো। আর এখন বর্তমানে কি দিয়ে নাম কি, ড্রোন না ড্রোন বলে এটাকে, ড্রোন। ড্রোন। এই ড্রোনের মাধ্যমে আজকে ক্যামেরাম্যানেরও নাই চাকরি, নাই হেলিকপ্টারের লোকেরও চাকরি নেই। এখন এই ছবি তোলার জন্য ড্রোন নিয়ে নাও, মানুষ লাগতেছে না। বিশ্বের সবচেয়ে অনেক বেশি মোবাইল সেট যেটা চলতো বাজারে মার্কেট প্লেসে, সেটা হচ্ছিল নোকিয়া। সেই নোকিয়া ফোন উঠে গেছে, তারা প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে পারে নাই। আমাদের দেশের সিটি সেল সবচেয়ে প্রথম কিং, তারা বাজার থেকে উঠে গেছে। এর মেন কারণ হচ্ছে তারা বর্তমান প্রযুক্তির সাথে অ্যাডজাস্ট করতে পারেনি। এর মানে আপনারা যারা আছেন আগামী 10 বছর কি হতে পারে এখন থেকে থিঙ্কিং করা। ফেসবুকে চেঞ্জ আসবে না, অবশ্যই চেঞ্জ আসবে। আমার স্পষ্ট মনে আছে 2016 সালে 2006 সালে আমি তখন ইন্টারমিডিয়েটে পড়ি, তখন এই ফেসবুকে টুকটাক আমরা শুনি যে ফেসবুক নামে এমন একটা কিছু আছে যার মাধ্যমে প্রথম ভালোভাবে ইউজ জানতাম না। 2007 সালের শেষের দিকে আমরা মোটামুটি ফেসবুক ইউজ করা শুরু করি, 7 থেকে পুরা শুরু করে দেই। তখন গ্রামীণ ডিজি সিম ছিল, আপনাদের মনে আছে কিনা জানি না। রাত 12টার পরে কল ছিল কম। গ্রামীণ ডিজি কথা মনে আছে মনে আপনাদের? এখানে মনে হয় গোবিন্দ ভাই যারা আছেন সেখানে মনে আছে যারা, তখন কিন্তু আমরা আমরা স্পষ্ট মনে আছে 12টা থেকে সকাল 6টা পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, 12টা থেকে 6টা পর্যন্ত কম ছিল, আমরা ওই সময় কথা বলতাম, রাত ভরে কথা বলতাম। তো এর মানে হচ্ছে সময়ের সাথে 25 পয়সা মিনিট ছিল। 25 পয়সা মিনিট ছিল সেই সময়। 25 পয়সা মানে কিন্তু বিশাল বিশাল। কারণ দিনে হইলে ওই 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 সময়ের ভিতর না হইলে কিন্তু 2 টাকা 2.5 টাকা করে কাটতো মনে হয় না? জি, নাম্বারটা ছিল 01717। হ্যাঁ 717। দেখেন আজকে সেই সেই থেকে আজকে কোন জায়গায় চলে আসে। আমার এখনো মনে আছে জুম মডেম ইউজ করতাম, কালো জুম মডেম, জুমের সিটি সেলের, এই নেট ব্যবহার করার জন্য 300 350 টাকা কাট করতাম, কত তাও চলতো না, ঘুরতেই থাকতো। এখনো স্পষ্ট মনে আছে। ইংলিশ মুভি দেখার জন্য এক বড় ভাই ছিল, তার থেকে আমরা এই ডিক্স, দোকানে আর কোনো ডিক্স নেই, নতুন কোনো ছবি নেই আর নাই, বারবার জিজ্ঞেস করতাম ভাইয়া নতুন কোনো ডিস্ক কিনে নিয়ে আসছেন কিনা, আছে কিনা ছবি। আজকে কোন জায়গায় গেছে পৃথিবী, কত বছর, এই অল্প কয়েক বছর চেঞ্জ। আগামীতে যে কি আসতেছে এর পুরো ব্যাপারে কিন্তু আপনাদের যারা কাজ করবেন মার্কেটে এই সম্পর্কে ধারণা রাখা, প্রতিনিয়ত আপডেট। এই জন্য আদার্স এক্সপিরিয়েন্সেও আপনাদের কিন্তু এখানে কিছু একটা অ্যাড করে দিবেন। তাহলে কি হবে, ওই লোকরা মনে করবে যে সে একটু ভিন্ন। তাহলে অ্যাকাউন্টের জন্য আপনার এই আদার্স এক্সপিরিয়েন্স, তারপর হচ্ছে আপনার এমপ্লয়মেন্ট হিস্টোরি, তারপর হচ্ছে আপনার সার্টিফিকেশন, আপনার সেরা কাজের একটি ওভারভিউ, তারপরে হচ্ছে আপনার স্পেশালাইজ বা এক্সপার্টিস, আপনার ছবি। আরেকটা ব্যাপার আছে এখানে, সেটা হচ্ছে গেল এখানে স্কিল, যে শোকেজে আপনি স্কিল গুলো সাজাতে পারেন। ও আচ্ছা ও আচ্ছা ঠিক আছে। আমরা জানি যে আমাদের স্কিল গুলো আমরা শোকেজে সাজাবো,
তো সেক্ষেত্রে এখানে স্কিল গুলোকে আপনাদের আপওয়ার্কের লিস্ট এখানে যদিও থাকবে, সেখানে আপনি স্ট্যান্ডার্ড স্কিল গুলো সেখানে দিবেন, যেটা একজন বায়ার দ্রুত বুঝতে পারে। আচ্ছা, রিকুকে রুকু আর রুকু আপু আমাদেরই ব্যাচে, উনি একটু দেরিতে আসছেন, আমি ওনাকে নক করছিলাম। ও আচ্ছা আচ্ছা, ওকে। তো একটু এই হচ্ছে আপনাদের পোর্টফোলিওর জন্য এই যে যে ছোটখাটো যে বিষয়গুলো, এই বিষয়গুলো আপনারা একটু মেনটেন করবেন। প্রয়োজন না হলে এখন না থাকলেও আস্তে আস্তে সংগ্রহ করার চেষ্টা করবেন। এটা হচ্ছে আমাদের সাইড থেকে অ্যাডভাইস। আরেকটা ব্যাপার আমরা এখন আলোচনা করব যে কাস্টমারের মানে পোর্টফোলিও খোলার পরে, আপনি অ্যাকাউন্ট খোলার পরে তাদের সাথে কি ল্যাঙ্গুয়েজে কথা বলবেন, কি আমাদের করণীয়। এই বিষয় নিয়ে কথা বলার আগে আপনাদের এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা বা আমাকে কোনো কিছু বলার আছে কিনা? জি স্যার, ছিল কিছু কোশ্চেন। জি ভাইয়া প্লিজ। যে আমি বলছিলেন যে হচ্ছে আমাদের যে কাজের এক্সপিরিয়েন্সের জন্য কিছু সার্টিফিকেশনের দরকার, তো এইগুলো আমরা মানে বর্তমান তো এলইডিপি থেকে করতেছি, তো আর অনলাইনে কোথা থেকে আর কি এটা আমরা করতে পারি? কোন কোন অনলাইনে এটা বিভিন্ন সাইট আছে, আপনি একটু সার্চ দিন, ওই যে ওরা যেটা আপনি এখানে যেটা আছে এই নামে সার্চ দিন, আচ্ছা হটস্পট না কি জানো, ওরা ওখান থেকে দিতে পারে। এখানে এটা আছে, এটা সার্চ দিন, ওখানে পাবেন। আগে এইগুলো তো আপনার এক্সপার্ট বেশি। কোন ছেলে, বাপ্পি নামে একটা ছেলে ছিল যশোরে, মন বলার 2 দিন পরে সার্টিফিকেট একটা পেয়ে গেছি স্যার। কোথায়? এই যে ফেসবুকে আবার পোস্ট করছে তার ইসে লিঙ্কডিনে। এর মানে হচ্ছে ওই হসপিটাল ওখানে যায় নেটে যে কিভাবে আমরা পেতে পারি, দেখবেন যে অনেক টিপস পাবেন ওখান থেকে। আচ্ছা আচ্ছা আর ফ্রিল্যান্সিং এর জন্য সার্টিফিকেট এই বিষয়ে নিয়ে হাউ ক্যান উই টু গেট সার্টিফিকেশন অথবা ফ্রি সার্টিফিকেশন পেতে পারেন, এগুলো নিয়ে দেখবেন ওখানে আছে, ওখান থেকে একটা নিয়ে নেবেন। ঠিক আছে স্যার। আর একটা এলইডিপি প্রজেক্ট আপনাদের ডিসেম্বর তো শেষ হতে হতে মানে জানুয়ারি পর্যন্ত চলে যেতে পারে। যারা মার্চে করছে তাদেরও এখন পর্যন্ত সার্টিফিকেট দেওয়া হয়নি, মানে একসাথে সার্টিফিকেট গুলো দেওয়া হবে আর কি। তো আমার মনে হয় ডিসেম্বরে শেষ হয়ে গেলে আপনাদের, ডিসেম্বরে বা জানুয়ারিতে মাঝামাঝি শেষ হলে আপনাদের একসাথে পরে আপনাদের ওই সার্টিফিকেট প্লাস এক একটা ব্যাচে কিন্তু ল্যাপটপও আছে, আপনারা জানেন গিফট আছে আপনাদের, জি 3টি ল্যাপটপ আছে, তারপরে একসাথে এটা দিয়ে দিবে আর কি। জি স্যার, আমার আরো একটা কোশ্চেন ছিল স্যার। জি ভাইয়া প্লিজ। কোশ্চেনটা হচ্ছে যে আমাদের কাজের জন্য যে যেটা দেখালেন যে হচ্ছে আমরা কোন কোন কোম্পানির সাথে কাজ করেছি, তো সেটার একটা রাখা, ডেজিগনেশন রাখা। তো আমি বলতে চাচ্ছি যেহেতু আমরা সবাই এখানে ফ্রেশার, তো আমাদের সেরকম কোনো এক্সপিরিয়েন্স নেই, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? হ্যাঁ, এটা একটা ভাইটাল কোশ্চিন নিহাল সাহেব, যে এক্সপিরিয়েন্স নাই, কিন্তু যখনই আমরা ফ্রিল্যান্সারের ওখানে যাওয়ার পরে ওরা বাইরে কোশ্চিন করবে এটা, অথবা আপনাকে একবার কমন কোশ্চিন, নরমাল কোশ্চিন যে যে নিহাল সাহেব আপনি কি কোনো কাজ করছেন, এক্সপিরিয়েন্স আছে, তখন যদি বলেন যে না আমি নাই, তখন কেউ কাজ দিবে না। জি কাজ না দিলে আপনাকে কি করতে হবে বলেন, আপনি বলেন, অল্টারনেটিভ কিছু করতে হবে। হ্যাঁ, সেটা তো অবশ্যই। তখনই বলবেন কি যে আমি এলইডিবি তে কাজ করতেছি, এই 6 মাস থেকে এখানে কাজ করতেছি, বা একটা কোম্পানিকে দেখাবেন, এগুলো নিজে করে নিতে হবে ভাই। জি আর ফ্রেশার যদি বলেন দ্যাটস গুড, আমরা এখানে আলোচনা করতেছি ঘরোয়া ভাবে, কিন্তু বায়ার তো চাইবে তার ভালো কাজটা, বুঝলেন না? সেটা তো কারণ আপনি যদি প্রথমেই বলে দেন তাকে যে আমি ফ্রেশার, তখন সেই বেড়া মনে করবে আপনি ভালো কাজ জানলে বলবে যে এই লোক বেশি ভালো জানে না মনে হয়। জি অবভিয়াসলি। এই জন্য এই বিষয়টা আমরা একটু সার্কুলার করবো না, তাকে একটু হাইট রাখবো। কাজ দুই একটা করে ফেললে তো আপনি এক্সপিরিয়েন্স হয়ে গেল, বুঝলেন, একটা কাজ করতে পারলেই তো আপনি ওকে রেফারেন্স দিয়ে শুরু করে দিবেন। জি জি এটা আপনি না, যারা নতুন তাদের সবারই একই কথা, এই ঘাটতে 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 বিট করতে করতে একটা সময় কাজ পেয়ে যায়। আমরা এখানে কথা বলবো আর্টিকুলেট দ্য ভ্যালু, এই বিষয়টা আমরা এখানে কিছু স্লাইড আছে আমরা শেয়ার করবো যে কিভাবে ফিডব্যাক গুলো দিবেন আপনি। তার আগে আমি একটু 5 মিনিটস একটা ব্রেক নিচ্ছি, আমি একটু পানি নিব, তারপর আমি আসতেছি। ওকে।
দাদা, হ্যাঁ ভাই বলেন। কি আপনার পোর্টফোলিও কিভাবে সাজিয়েছেন? এখনই লাগে। জি, পোর্টফোলিওটা সাজিয়েছি ওই যে আমাদের যে কাজ দিয়েছিলেন না, ওই কাজটাকে। এখন তো দেখছি ওভারভিউ লাগবে। ইলটন ভাইয়ের মাইক্রোফোন প্রবলেম নাকি? না না ভাই, আমার ফোনের মাইক্রোফোন নাই বুঝছেন, ফোনের মাধ্যমে আছি তো কোনো প্রবলেম নাই, অন্য কোথাও প্রবলেম দেখেন। দাদা, হ্যাঁ আপু বলেন। আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা যাচ্ছে। বলছি পোর্টফোলিওর ব্যাপারে আমি কি করতে পারি? আমার তো লিড জেনারেশনের কোনো কাজই করা নেই, এক্ষেত্রে আমি কি করতে পারি? আপনার কোনো সাজেশন? আমাদের আগের দিন যে লিড জেনারেশনের কাজ দিছিলেন না, জি, ওটা তো আছে নাকি? ওটা করছিলেন? ওটা আমি পুরো কমপ্লিট করিনি, ওই যে আমার ওটা ভালো লাগছিল না, তাই আর কি ওই কাজটা পুরোপুরি কমপ্লিট করিনি। অনেকেই দেখেন আমাদের গ্রুপে দেওয়া আছে, করছেন, even আমার জি, করা দেওয়া আছে, ওখান থেকে দেখে দেখে আপনি একটা নিজে নিজে করেন। ওইটা আমি হচ্ছে 4-5টা করছিলাম, তারপরে আর কি 50টা আর করিনি, কারণ আমি ওই যে টপিকটা নিয়েছিলাম ওই টপিকটা মানে আমাদের দেশের জন্য আমি রিসার্চারদেরকে এক জায়গায় করতেছিলাম। আপনি অন্য একটা সাইট নেন, অন্য একটা চয়েস করেন। জি, তাহলে পোর্টফোলিওর জন্য আমাকে সেটা আবার করতে হবে। আর দাদা ওই অ্যাকাউন্ট খোলার জন্য হুম। যে গিগটা বানাতে হবে, আমি ওইটার অল্প কিছু লিখেছিলাম, তো আজকে ওই লেখাটা কমপ্লিট করে আপনাকে একটু দেখাতে চাই, যে আপনি একটু আমাকে সংশোধন করে দেবেন কোথায় কোনো কিছু ভুল আছে কিনা। আচ্ছা আচ্ছা, দেখেন। আচ্ছা দাদা। দাদা, হ্যাঁ বলেন। ওই স্কাইপে দেখানো আমি একটা থাম্বনেল দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ এরকম ধরনের হলে কি চলবে? এই যে, সবাই দেখেন, বুঝতে পারছেন? এটাই তো, জি, এটাই না? হ্যাঁ। শাহিন ভাইয়ের মাইক্রোফোনে মনে হচ্ছে সমস্যা। শাহিন ভাই, তবে যেন প্রবলেম হচ্ছে ভাই? হ্যাঁ হ্যাঁ, শব্দ আসছে আপনার এর থেকে। ভাই হ্যাঁ ভাই, বলছি কালারটা আরেকটু হালকা দিলে আপনার লেখার কালারটা ঠিক আছে, কিন্তু বাট আপনার এসের যে কালারটা, এই কালারটা যেন একটু হালকা দিলে ভালো হতো। বেশি পিকচারে কি কোনো প্রবলেম আছে? গিক এমনি সাজানো ঠিক আছে, পিকচারের ছবিটা কি কিন্তু কালারটা যেন একটু চোখে লাগছে বেশি। মানে একটু ডিপ হয়ে গেছে, তাই তো? আলো একটু সাজিয়ে দাদা, হ্যাঁ দাদা হ্যাঁ বলেন। বলছি কি আপনার হলো স্কাইপ গ্রুপে আমি কথা 3টা বলো তো ছবি দেখি, দিছি, শোনা দেখেন তো যায় একটু। কিনা। হ্যালো, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি কিন্তু অনেক স্লো শোনা যাচ্ছে। Cubicle style office to a dream workplace. People are much more intrigued by your ability to solve problems and drive results rather than the granular details of what you do. ওকে, থ্যাংক ইউ। এখানে প্রথমে আসি, আর্টিকিউলেট দ্য ভ্যালু উইল ব্রিং। ভ্যালুটা কি? যেমন আপনাকে 10,000 টাকা দিল,
আপনি তাকে সার্ভিস দিলেন, সার্ভিস দেওয়ার পরে সার্ভিসটি সে নেওয়ার পরে তার যে মনের ভিতর যে অনুভূতিটা, যে আমি টাকাটা দিলাম কতটুকু পেলাম, তার যে অনুভূতিটা, যে পার্থক্যটা, এটি হচ্ছে এখানে ভ্যালু। এখন একজন কাস্টমারের থেকে ভ্যালুটা আপনি কিভাবে নিয়ে আসতে পারেন, বাড়াইতে পারেন কিভাবে, এজন্য আমাদের কিছু কাজ করতে হবে। সেটা হচ্ছে কখনোই কাস্টমারের সাথে কনভারসেশনে হোয়াটে অ্যান্সার দিবেন না, সব সময় ট্রাই করবেন অ্যান্সার দিতে হচ্ছে হাউতে। সেটা কিরকম? যেমন আমি যদি আপনাকে এখানে কোশ্চিন করি, মনে করেন আমি একজন বায়ার, আপনারা সবাই মনে করেন একজন, সবাই মিলে একজন একটা কোশ্চিন করলাম, মনে করেন আমাদের নিজেদেরই একটি গার্মেন্টস আছে। এখন আমাদের এই গার্মেন্টস এর জন্য বর্তমানে আমরা বাংলাদেশ মার্কেটে কোনো ধরনের ডিজিটাল মার্কেটিং এর কোনো হেল্পিং ছাড়াই আমরা আমাদের পণ্য বেচাকিনি হচ্ছে। বাট এখন আমি চিন্তা করতেছি আমার এই প্রতিষ্ঠানের জন্য, আমার এই বিভিন্ন অর্ডার বাড়ানো, সেলস কে আরো বাড়ানোর জন্য, আমার এই গার্মেন্টস এর জন্য, নিটিং গার্মেন্টস এর জন্য কি কি করতে পারি। আমি চাচ্ছি আমি একজন ডিজিটাল মার্কেটিং এর এই লোক নিব বা হায়ার করব আমার এই প্রমোশনের জন্য। সেই ক্ষেত্রে আমার কি কি প্রয়োজন হতে পারে? এই অ্যান্সারটি আপনি কিভাবে দিতে পারেন? যে ইয়েস স্যার, এই বিষয়ে আমি পারবো। এক। আরেকটা হচ্ছে থ্যাংক ইউ স্যার, আপনি যেই থিঙ্কিংটি, এটা আমি রেসপেক্ট করি, যে আপনি চাচ্ছেন আজকে পৃথিবীর সাথে ডিজিটাল মার্কেটিং এর সাথে এই কাজগুলো করার জন্য। তো এখানে আমার কাছে মনে হচ্ছে স্যার আপনি অনেক কিছু করতে পারেন। সে ফর এক্সাম্পল যেমন আপনার লিড ক্রিয়েশন করা, যে যারা যারা এই অর্ডার গুলো বাড়ানোর জন্য নির্দিষ্ট ক্লায়েন্ট গুলোকে খোঁজা, এর পাশাপাশি আপনি কোল্ড ইমেল মার্কেটিং করা, এরপরে আপনি স্যার কি বলে এটাকে গেট রেসপন্স মেইলিং এর জন্য সেলস ফানেল তৈরি করা, এরপর হচ্ছে স্যার আপনি ফেসবুক মার্কেটিং, ওভারঅল সোশ্যাল মিডিয়ার বাকি যে প্রত্যেকটা পার্টে আপনি টাচ করতে পারেন। তাহলে আস্তে আস্তে ইমপ্রুভ হলে আমি বিশ্বাস করি আপনার সেলস রেভিনিউ বাড়বে, জেনারেট হবে, এবং এই প্রত্যেকটি কাজই স্যার আমি আপনাকে প্রপারলি ভাবে করে দিতে পারবো। আপনি যখন এক্সপ্লেইন করবেন তখন আমার কাছে একজন প্রতিষ্ঠান মালিক হিসেবে আমি কি মনে করবো, যে বললো যে হ্যাঁ স্যার আমি পারবো, করে দিতে পারবো, এই অ্যান্সারটা কেমন হলো, আর আপনি আমাকে বুঝাইলেন যে এইভাবে আমি করে দিব। তো একটা হচ্ছে হোয়াট এর ক্ষেত্রে, আর হচ্ছে হাউ এর ক্ষেত্রে সবসময় প্রথম যে অ্যান্সারটা দিবেন সেটা একটু তাকে সলভ, মানে সে যে আশার বাণী শুনতে পায় আপনার কাছ থেকে, তার জন্য স্বপ্ন দেখাবেন তার সেল যেন 10 থেকে উপরের দিকে ওঠে, তার ভিতরে যেন এই থিঙ্কিংটা ক্রিয়েট করতে পারেন। না হলে কি হবে, এরকম 10 জনের সাথে কথা বলে যারটা ভালো শুনবে তাকে কিন্তু কাজ দিবে। আমি কি বুঝতে পারলাম স্যার? এর জন্য হোয়াট এর অ্যান্সার না দিয়ে এক্সপ্লেন সবসময় হাউ তে করার চেষ্টা করবেন প্রথমে। এর পরে যে কথা আমরা বললাম যে কিউবিক্যাল স্টাইল, মানে ওয়ার্ক ড্রিম প্লেস, আপনি তাকে এটুকু মোটিভেটেড করবেন যে স্যার আপনি একজন ফ্রিল্যান্সার হিসেবে আমি আমার সাইড থেকে স্যার আপনার প্রতিষ্ঠানে যে ভ্যালু ক্রিয়েট করব, এটুকু আপনি 100% নিশ্চিত থাকেন স্যার, আপনি যে অবস্থা আছে তার চেয়ে আমি এইভাবে আমার কাজের এই বলবেন, দিয়ে আমি আপনাকে আপনার প্রতিষ্ঠানে আমি ইমেজ ক্রিয়েট করবো স্যার, যেখানে আপনার সেল বাড়লে আপনি এমপ্লয়ীদের জীবনমাত্র লাইফস্টাইল বাড়বে এবং আপনার ড্রিম প্লেজে পরিণত হবে। আই মিন এখানে বলতে হচ্ছে আপনি যেন তাকে সবসময় পজিটিভ মাইন্ডেড এবং সে যেন আশার বাণী শুনতে পায়, এই কথাগুলো তাকে আপনার সাইড থেকে যেন যায়। এবং পরবর্তী আরেকটি স্লাইড এখানে আছে, মানে কথা আছে, যে কাস্টমার ছোটখাটো অনেক কোশ্চিন করতে পারে, যে আপনার অন্যান্য বায়ার $6 নিলে আপনি তো বেশি চান কেন, আপনার তো কি স্পেশালিটি আছে, আপনি ফেসবুক যেই মার্কেটিং বলেন সেখানে তো এই বিষয়টা আপনি বললেন না, কোল্ড ইমেল মার্কেটিং এ সেলস ফানেল তৈরি করবেন, সেখানে তো এইভাবে সে সেলস ফানেল তৈরি করেন আমি জানি, অনেক কোশ্চিন সে করতে পারে। বাট প্লিজ from your side, buyer he or she can ask a very much ridiculous question. Please, I'm talking very hardly or firmly. Never make argument with the customer. Make a
কি বলে মেক আ ফান উইথ ইউর কাস্টমার। You have to, I think that you have a great mentality to solve the problem. Never find out the person who or he or she has created this problem. কে কি করলো না করলো সেটা আপনি কখনোই কর্ণপাত করবেন না। আপনার টার্গেট থাকবে যেই কাজটা সমস্যার কথা বলছে সেটাকে কত স্মার্টলি সমাধান বোঝানো যায়, এই কথাগুলো বলা। এটা কিন্তু আপনি অ্যাকাউন্ট খোলার পরে কাস্টমার নক দেওয়ার প্রথম কাজ হবে কিন্তু এইটা। আমি আবারও বলি, প্রথম নকটা দেওয়ার পরে যে মেসেজটা আপনি দিবেন, সে জানতে চাইবে পারবেন কিনা কাজটা, এর পরে যে অ্যান্সারটা দিবেন এটি ডিপেন্ড করে কাজ। কিছুদিন পরে কাজ শুরু পাবেন, অর্ডার মানে পাবেন, নক পাবেন। নক পাইলেই দেখবেন যে কাজ কিন্তু ডিপেন্ড করবে আপনার এই এক্সপার্টের উপরে, যে আপনি কিভাবে সুন্দর করে তার কাজটাকে আপনি মানে বুঝলেন। এজন্য যখন বায়ার কথা বলে মনোযোগ দিয়ে শুনবেন, তার কাজটা কি কি বলতে চায়, তারপরে আপনি কিন্তু ডেলিভার করবেন। এই স্পিচটার উপর ডিপেন্ড করে আপনি কাজে পাবেন কি পাবেন না। কিন্তু বি কেয়ারফুল এই ব্যাপারে। আমি আবারও বলি, এখানে বিন্দু পরিমাণ যেন মানে কোনো প্রবলেম না হয়। আমি কি স্লাইডটি বুঝাইতে পারলাম স্যার? জি স্যার। জি। এরপরে দেখেন বি এমপ্যাথেটিক। এই স্লাইডটি আমরা বিশ্বের সব দেশেই মালিকটা কিন্তু চায় যে আমাদেরকে একটু বড় বড় ভাবা। যখনই নকে আসবে, যখনই সে নক করবে, সে যে কোনো দেশের হোক না কেন, প্লিজ, বিশেষ করে যারা বিজনেস মালিক, যারা এই নক গুলো দিবে, বাংলাদেশ মার্কেট এটা আমি বললাম না, এটা আমি সেলস টেকনিকে বলবো, যে সেলস বাড়ানোর জন্য, পার মান্থ ইনকাম ফিক্স করার জন্য, এটা আমরা নেক্সট ক্লাসে বলবো, লাস্ট ক্লাসে। এখানে আমি ফিনান্সার হিসেবে বলবো, মালিকদের প্রতি একটু মানে একটু এমপ্যাথি দেখাবেন। এমপ্যাথিটা হচ্ছে কি, বিজনেসটা মালিকটা সবাই চায় তাদের একটু বড় ভাবেন, একটু ভ্যালু দেন, এটা যেন থাকে। আবার তেলমারা লেভেলে যেন আবার না যায়, খবরদার। মানে এমন না যে বেশিও না আবার কমও না, মেজারমেন্টটা রাখবেন, এটা কিন্তু তারা এক্সপেক্ট করে। ওখানে আপনি যে মানে বাবার টাকা পয়সা আছে এরকম কিছু কিন্তু ওখানে যেন দেখাবেন না। আপনি তার প্রতি খুবই লয়াল থাকবেন, এবং কাস্টমারের ভাষা, স্পিক দেয়ার ল্যাঙ্গুয়েজ, আপনি যা কিছু বলবেন তার ভাষায় ল্যাঙ্গুয়েজে কথা বলবেন। সেটা হচ্ছে কি, সে যদি বলে যে রবীন্দ্র সাহেব, আমি আমার এই গার্মেন্টস এর জন্য আমি এর আগে একজন ভদ্রলোক কাজ করছেন, কিন্তু আমি সেখানে ভালো রেটিং পাইনি। আমি লিড জেনারেশন করতে বলছিলাম, আমি সে যে লিড জেনারেশন গুলো করছে এগুলো ফেক ছিল, আমি প্রপারলি ভাবে পাইনি। আমি এই ব্যাপারে আপনার কাছ থেকে কিভাবে হেল্প পেতে পারি? তখন আপনি কি অ্যান্সার দিবেন? সেখানে কিন্তু আপনাদের সেরাটা এখানে অ্যান্সার দিতে বুঝাইতে হবে যে স্যার আমি পারফেক্ট, এখানে আমি পারবো। আবার যে রবীন্দ্র সাহেব, আপনি যে সেলস ফানেল তৈরি করবেন, সেখানে সেলস ফানেলে কোন কোন কোম্পানিগুলোকে আপনি টার্গেট করবেন বলে আপনি মনে করেন আমার এই প্রোডাক্টের জন্য? তখন কিন্তু আপনাকে চিন্তা ভাবনা করে কথা বলতে হবে। আমি কি বুঝাইতে পারলাম স্যার? মানে তার ল্যাঙ্গুয়েজে কথা বলবেন। আপনি পটপট করে যেন সেটা জানি এমন হয় না মানে আপনি তাকে জ্ঞান দিতেছেন, তাকেই চারটা শুনবেন, তারপরে আপনি কথাগুলো বলবেন। এমন যেন হয় সে যেন বড় থাকে, তার মাথার উপরে ছাতা রাখবেন, সেই অ্যাঙ্গেল থেকে কিন্তু আপনি কথা বলবেন। তাহলে কিন্তু কাস্টমার আপনাকে খুব জায়গায় দিবে, না হলে কিন্তু জায়গা দিবে না। এরপরে হচ্ছে যে তাকে আপনি কল আউট করা, তাকে পিন পয়েন্ট করা। মানে অনেক সময় কি করে কাস্টমার ইগনোর করতে চায়, মানে নক দেয় কি দেয় না, আজকে দিল 1 মাস পর আর দিল না, এরকম হয়। সেই সময় কিন্তু আপনি তাকে কল করবেন, নক দিবেন, স্যার স্যার ইফ ইউ ফিল ফ্রি মে নক ইউ, আমি কি নক করতে পারি? মানে আপনার সাইড থেকে যেন ট্রাই করবেন। আবার 1 সপ্তাহ পর বা 2 সপ্তাহ পরে যে রেসপন্স না দিয়ে যাবেন, এটা আপনি করে যাবেন, এখানে কোনো কার্পণ্যতা করবেন না। সে নাও দিতে পারে, সে আপনাকে নক দিছে, আবার 10 জনের সাথে কথা বলতে ভুলে গেছে, কিন্তু আপনি নক দিলে তার আবার মানে তার আসতে পারে। এটা গল্প বলি, এখানে গত জুলাই মাসে এক ছেলে এমনই
এক বায়ার নক করছে, আমেরিকান বায়ার। নক করার পরে সেই ছেলে সেটা সুন্দর করে কথা বলছে যে আপনি কি ফ্রি আছেন? ও বলছে জি স্যার, ইয়েস স্যার আমি অ্যাভেলেবল ফর ইউ। বলছে যে ওকে আপনি কি কাজগুলো এইভাবে করে দিতে পারবেন? ওই ছেলে বলছে ইয়েস স্যার আই এম অ্যাভেলেবল ফর ইউর প্রজেক্ট, আই উইল ডু এভরিথিং ইন দিস ওয়ে। ও বলছে ওর মতো করে আমি কাজগুলো করতে পারবো। পরে বলছে যে ঠিক আছে তাহলে আপনি কত ডলার নেবেন, কিভাবে টাকা পাবেন? পরে বলছে স্যার আমি এই ডলারে কাজটি করি। তো একটু দামাদামি করার পর ওরা ফিক্সড করছে ঠিক আছে তাহলে আপনাকে এত ডলারই ঠিক আছে, আপনি তাহলে আমার এই কাজটি এইভাবে করে দিবেন। এরপরে তার আর কোনো যোগাযোগ নাই। পরে এপ্রিল যায়, ওই লোকের কোনো যোগাযোগ নাই। আমাদের এলএডিবির ছেলেটা ও নক করছে, কোনো রেসপন্স নাই। জুন, এপ্রিল, মে মাস, পরবর্তী মাসে কোনো যোগাযোগ নাই, সে কোনো রেসপন্স করে নাই। জুন, এপ্রিল, নভেম্বরে এসে, নভেম্বর না সরি অক্টোবরের 10 না 11 তারিখ যেন সেই বাইরে এসে কি বলে জানেন? যে এত হতাশ হলে তো আপনি কাজ করতে পারবেন না। চিন্তা করেন, সেই 4 মাস পরে এসে পরে তাকে একটা বড় ডলারের কাজ দেয়। তো পরে সে কাজটি দিয়েছে। তো এর মানে হচ্ছে একজন বায়ারের মানে কিভাবে যে সে আপনাকে আইডেন্টিফাই করবে বা চুজ করবে এটা কিন্তু সম্পূর্ণ তার উপর ডিপেন্ড করে, বলা যায় না। এজন্য বায়ারকে আপনি কিন্তু এই এমপ্যাথেটিক সাইড থেকে যেন আপনি সবসময় দিতে পারেন, এটা আমরা মেনটেন করবেন। পরে দেখেন আরেকটি স্লাইড দেখা যাচ্ছে। জি যাচ্ছে। নিয়াজ সাহেব পড়বেন। জি স্যার। Tips of portfolio writing. Step 5. Make it simple for people to contact you. Don't make people jump through hoops to contact you. So, make it simple for potential clients to find out where you are based and how to start the conversation. By mentioning where you are located, if you check all the qualification boxes, you could get the upper hand in local projects. ওকে, থ্যাংক ইউ। এখানে স্যার বলা হচ্ছে কখনো কনভারসেশনে যখনই গিগ ঠিক আপনি ওপেন করার পরে আস্তে আস্তে কল পাওয়া শুরু করবেন, নক পাবেন, মিট করার পরে কাস্টমারের সাথে কখনোই জামথ্রো ভাবটা দেখাবেন না প্লিজ। খুব রাশ তাড়াহুড়া এগুলো কিন্তু আপনার ভিতর থেকে যেন না আসে, সে করুক। জামথ্রো ভাবটা আপনার ভিতরে থাকবে না, খুবই কুল সোজা কথা প্রফেশনাল নিয়ে আসবেন। আপনি যদি বয়স হয় 20 বছর, আপনি ভাবটা দেখাবেন বয়স হয়ে গেছে 35 বছর। কাজে এমন একটা অ্যাটিটিউড আসবে আপনার ভিতরে, খুব কুল এবং প্রফেশনাল ভাবে হ্যান্ডেল করবেন। জামথ্রো ভাবটা দেখাবেন না, জামথ্রো ভাবটা দেখালে কিন্তু ওরা নেগলেক্ট করে এগুলোকে। আর আরেকটা ব্যাপার, পটেনশিয়াল কাস্টমারের প্রথম, যেহেতু আপনাদের কোনো কাস্টমার নাই, আগামীতে হবে, প্লিজ। এর আগেও আমি একটা সেলের কাজ দেখছি, একটা লোক কাজ করছে, সেই সেলে কাজ করার পরে সেই কাজটা সে করে দিচ্ছে ছেলে, খুবই সন্তুষ্ট হয়েছে সে লোক, ভালো মানে যেই ডলার দিতে চাইছে বিশ্বাস করেন তার চেয়ে বেশি দিছে সেই লোক, মানে এত সন্তুষ্ট হয়েছে। এরপরে সে তার 2 না 3 মাস পরে যেন আবার একটা কাজের অর্ডার দিচ্ছে, সেই লোকই তাকে তা করাইছে। এর মানে হচ্ছে একজন বায়ার সন্তুষ্ট হলে কিন্তু তার টাকার চেয়ে সে চায় কাজটাকে, ওইটাকে প্রাধান্য দেওয়া। তো এই জন্য সবসময় পটেনশিয়াল কাস্টমারের সাথে প্রথম স্টার্টিংটা কি কথা শুরু করবেন, এটা কিন্তু খুবই সিম্পল ভাই। আমি আবারও বলি, এই সেকেন্ড কথার উপরে কিন্তু কাজ ডিপেন্ড করে। এখানে খুবই সুন্দর করে গঠনশীল ভাবে কথা বলবেন। এর জন্য আপনারা কি করবেন, ওই প্র্যাকটিস করবেন। এই যে আমরা একদিন এই যে বায়ার সেলিং প্র্যাকটিস করলাম না, এগুলো আপনারা করবেন। এই জন্য লোকাল মার্কেট হোক যেখানে হোক টুকটাক দু একটা কাজ করলে অভিজ্ঞতা চলে আসবে, কিন্তু সিম্পল থাকবেন, অনেক মানে গাম্ভীর্য ওরকম না, খুব সিম্পল ভাবে হ্যান্ডেলটা করবেন। ও যে কথাগুলো বলবে সহজ ভাষায়, যদি আপনি ইংলিশে অনেক
অনেক বেশি ফাস্ট হয়ে যায়, আপনি অনেক দুর্বল হয়ে যান, বুঝতে পারেন না, খুব ফ্রাঙ্কলি বা ফ্রিলি বলবেন, স্যার ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি বাংলাদেশি, আই এম নট গুড এট ইংলিশ, আপনি শিকার যাবেন। কিন্তু আর কাজটা বোঝার জন্য যদি আপনি শিকারও যাওয়া লাগে, আপনি যাবেন, বুঝেন না? আবার যদি দিছে বুঝতে পারতেছেন না, তখন খুব হাম্বল ভাবে বলবেন যে স্যার ইফ ইউ ডোন্ট মাইন্ড স্যার মে আই গেট অ্যাগেন, স্যার আই এম নট ক্লিয়ার অ্যাবাউট ইট, মানে তাকে ফ্রিলি বলবেন। ওরাও জানে যে বাংলাদেশে আমরা, আমাদের ইংরেজি একটু প্রবলেম আছে, ওরা এটা কনসিডার করে, তারপর আপনাদের সাইড থেকে বলবেন। কিন্তু এখানে কোনো কার্পণ্যতা করবেন না কাজটা প্রথম পাওয়ার ক্ষেত্রে। এখানে এটা গেল একটা ব্যাপার। আর আরেকটা স্লাইড আছে এখানে, সেটা হচ্ছে যে লাস্ট আরেকটা স্লাইড আমি এখানে দেখাচ্ছি, আপনাদের দিয়ে দিচ্ছি। ওই স্লাইডটা হচ্ছে কাজ যখন আপনি করবেন, মনে রাখতে হবে সব সময় আপনার যে পোর্টফোলিও যে অ্যাকাউন্টটা হচ্ছে আপনার একটা অ্যাসেট, যেটা আমি প্রথম বলছিলাম, এটাকে নিয়মিত রিপেয়ার করা। রিপেয়ার মানে কি? একটা বিল্ডিং যেমন আপনারা কি করেন, রং ঠং দেন, এটাকে মাঝে মাঝে কাট পেস্ট করা, নতুন নতুন তথ্য যোগ করা। এখন যেমন পোর্টফোলিও গোবিন্দ সাহেব খুলছেন, অনেক তথ্যই সেখানে নাই, আস্তে আস্তে গোবিন্দ সাহেব এক্সপিরিয়েন্স নিবে, সেটা অ্যাড করবে। তার ছবিটা আগে ভালো ছিল না, নতুন আবার একটা ছবি বসাবে। আবার গোবিন্দ সাহেব মনে করতেছে যে না, আমার এখানে ডিসক্রিপশনটা ভালো হয়নি কাভার লেটারে, আবার সে নতুন করে আবার কিছু যোগ করে দিতে পারে। আবার মনে করেন সে যদি মনে করে আমার সার্টিফিকেশন নাই, আমি দেওয়ার প্রয়োজন, সে দিবে। এর মানে হচ্ছে প্রতিনিয়ত এটাকে নার্সিং করা, ওটাকে প্রতিনিয়ত নতুন নতুন তথ্য আপডেট করা, নার্সিং করা, এই কাজগুলো কন্টিনিউয়াসলি ভাবে করতে হবে। কারণ আপনাকে ভাবতে হবে এটি আমার সম্পত্তি, আমার অ্যাসেট। তো এটাকে মাঝে মাঝে রিপেয়ার করা, মাঝে মাঝে কাট পেস্ট করা, নতুন নতুন কপি, নতুন অ্যাড করা, ক্রেডেনশিয়াল পরিচয়পত্র অ্যাড করা, এগুলো প্রতিনিয়ত করবেন, আপডেট রাখবেন। এমন যেন হয় না আমি একটা অ্যাকাউন্ট খুলে 5 দিন পর্যন্ত কোনো যোগাযোগ নেই, এরকম যেন না হয়। অ্যাকাউন্টটা খোলার পরে থেকে প্রতিনিয়ত দেখবেন, লাইনে থাকলে কে কি নক দিল, সোজা কথা ইয়ে রাখা। তাহলে কিন্তু একজন বায়ার আজকে যখন দেখছেন নক দিয়ে নেই, আগামীকাল আপনাকে দিতে পারে। সবসময় এই জিনিসটা একটু লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ এই টিপস গুলো আপনি যদি অ্যাকাউন্টের পাশাপাশি মেনে চলতে পারেন, আমরা অল্প সহজ কথা বললাম, যে আই হোপ আপনাকে সে পজিটিভ ভাবে নিবে। আমি কি বুঝাইতে বললাম স্যার? জি স্যার। যদি কোনো কোশ্চেন থাকে আমাকে একটু বলতে পারেন স্যার, আমার ওই 5টার আগে ওখানে যেতে হবে। আমি আজকে এটা অফিসে আমি জানাইনি, জানা ওরা হয়তো নেগেটিভ নিতে পারে। আপনি যে কোনো কোশ্চেন থাকে আমাকে একটু কাইন্ডলি বলবেন, আমি চেষ্টা করব এখানে আপনাদের অ্যান্সার দেওয়ার জন্য। আর আমার ক্লাস শেষ হয়ে গেলে আপনি নিজেদের ভিতরে একটু আধা ঘন্টা বা 1 ঘন্টা একটু ক্যারি করবেন। একটা জিনিস একটু জানতে চাচ্ছিলাম যে জি। প্রোফাইলে যে পিকচারটা কি আরেকজনেরটা সেট করা যায় নাকি? আর জন্য এটা বলতে মিথ্যা, মানে আপনার এটা আমি গত এক চালাক ছেলের কথা শুনছি। সে কি করছে জানেন? জি বলেন। সেই লোক কি করছে, ছেলে সে আমেরিকার একটা মেয়ের ছবি দিয়ে মেয়ের নামে অ্যাকাউন্ট খুলে সে কাজ পাইছে, কাজও করে দিয়েছে। আপনি যেটা আগেই বললেন, এই জন্যই আমি এই কথাটা বললাম। না না, এটা আমি পরে ছেলেকে বলছে, ও খুবই ট্যালেন্ট ছিল, সে কুয়েটের নাকি যেন এক ছেলে, খুবই চালাক। সে আমেরিকায় কাজ পাইবে দেখে সেই ছেলে মেয়ের ছবি দিয়ে কাজ করছে, কিন্তু কাজও সে ডেলিভার দিছে। কিন্তু এটা এক সময় ধরা খেয়ে গেল আপনার ওই অ্যাকাউন্টের নেগেটিভ, বুঝেন না এগুলো। সাসপেন্ডও হ্যাঁ হাজার ভয় আছে। হ্যাঁ, আপনি ক্যান্সেল করে দিতে পারে ওরা। স্বাভাবিক, আপনি যদি সেই ভদ্রলোক যদি বলে যে আমি পার্সোনাল ভাবে ভিডিও কলে বা কলে আসতে চাই, তখন উল্টাপাল্টা হয়ে গেল না ব্যাপারটা। মিথ্যা আসলে একটা অন্যরকম একটা ভয় থাকে। আমি মিথ্যাকে বলি না যে ওইদিকে যাওয়ানো, যদি এই বিষয়ে ক্লিয়ার করবেন, প্রয়োজনে আপনি আরো 6 মাস সময় নেন, সমস্যা কি? এই কোর্স শেষ করার পরে যদি মনে হয় আমরা আরো 2-1টা কোর্স অন্য জায়গায় করবো, এরপরে আপনি আসেন, বাট প্রপারলি ভাবে আসেন, হিরো হয়ে আসেন এখানে। আমি কি বুঝাইতে বললাম স্যার? জি, তাহলে তো এরকমই হয় যে ছেলেদের প্রোফাইলে মেয়েদের ছবি দিয়ে সে গিগ তৈরি করছে। আছে, এটা আছে, এটা কিছু চালাক প্রলোভন করে, কিন্তু আমার কাছে মিথ্যাটা কখনোই আমি মনে করি না এটাকে পজিটিভ। আপনারা যেহেতু এই বিষয়, এবং বাংলাদেশ গভর্নমেন্ট চাচ্ছে ভাই, এই এতগুলো টাকা ব্যয় করতেছে এক একজন স্টুডেন্টদের পিছনে, মেবি আমার কাছে মনে হয় 50টা ক্লাসে মিনিমাম আমার কাছে যেটা অ্যাকাউন্টিং 80 থেকে 90 হাজার টাকা খরচ হচ্ছে এক একটা স্টুডেন্টের পিছনে গভর্নমেন্টের।
এতগুলো টাকা একটা গভর্নমেন্ট দিচ্ছে একজন স্টুডেন্টকে, খরচ করতেছে, গভর্নমেন্ট চাচ্ছে আপনারা যেন আপনাদের কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন, যে এখান থেকে যেন একটা নাম্বার ফ্রিল্যান্সার সৃষ্টি হয়, এটি চাচ্ছে। লিগ্যাল হয়তো কোনো ফেক না হয়েছে। না না, লিগ্যাল মানে কি, আজকে যারা আপনারা আছেন আগামী দিনে আপনারা ম্যানেজার হবেন, আইটি ফার্ম হবে, এই এলএডিবি কোর্স থেকে দেখবেন অনেক ফ্রিল্যান্সার সৃষ্টি হবে আমাদের বাংলাদেশে। এবং আপনাদের যশোরেই আমাদের কোম্পানি যশোর, মেহেরপুর আর হচ্ছে চুয়াডাঙ্গা, এই তিনটে ডিস্ট্রিক্ট আমরা নিছি। এখানে আপনি চিন্তা করেন, সেখানে যদি এক একটা ব্যাচে আপনাদের এখানে 20 জন, এখানে যদি 10 জন আমাদের ফ্রিল্যান্সার হয় প্রত্যেকটা ব্যাচে, তাহলে চিন্তা করেন 1700-3200 স্টুডেন্টের ভিতরে কতগুলো ফ্রিল্যান্সার সৃষ্টি হবে।